বিভিন্ন প্রভিন্সে সর্বনিম্ন তাপমাত্রা কত দাঁড়ায়? কারো কোনো আইডিয়া আছে? বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বা ইউএসএ তে? কানাডায় প্রায় -40 -40ও হয়ে থাকে কিছু কিছু জায়গায়। সো আমরা ধরে নিলাম আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার হচ্ছে -20°C ও -30°C, ঠিক আছে? তো এই টেম্পারেচার যদি আমাদের রুমেও থাকে তাহলে কি আমাদের সার্ভাইভ করা পসিবল? সেটা কিন্তু কি খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা যদি গরমের টাইমে মাঝে মাঝে এমন হয় যে যদি রুমে একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো, অথবা রুমে হয়তো বা এসি ছাড়া থাকাও যায় না। অথবা ইন এডিশন আমরা যদি মিডল ইস্টের কথা বলি, সেখানে কিন্তু গরমের দিনে দেখা যায় বাইরে টেম্পারেচার 50 পর্যন্ত চলে যায়, 52-53°C পর্যন্ত চলে যায়। সেই টেম্পারেচারে কিন্তু আমাদের রুমের ভিতরে কি থাকা পসিবল হয় না, ঠিক আছে? তো কষ্ট হয়ে যায়, পসিবল হয় না বলতে কি কষ্ট হয়ে যায়। সো সেই কমফোর্টের জন্য আমরা কি করি, আমরা সেখানে ইউজ করি কি এয়ার কন্ডিশনিং সিস্টেম। সো এয়ার কন্ডিশনিং সিস্টেম কি ওয়ান কাইন্ড অফ রেফ্রিজারেশন সিস্টেম, ঠিক আছে? সো রেফ্রিজারেটরের সাথে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে আমাদের কোল্ড বা রেফ্রিজারেটেড এরিয়া ছিল হচ্ছে কি ফ্রিজের ভিতরে, আর ফর এয়ার কন্ডিশনিং সিস্টেম সেটা কি একটা রুম অথবা একটা আবদ্ধ বা একটা কনফাইন্ড একটা স্পেস। আর এনভায়রনমেন্ট অলওয়েজ আমাদের এনভায়রনমেন্ট থাকে। সো এখন যদি কেসটা হয় হচ্ছে কানাডার জন্য বা একটা শীতপ্রধান দেশের জন্য, সেখানে বাইরের টেম্পারেচার হচ্ছে -30°C, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রেও কি করা হয় এই রেফ্রিজারেশন সিস্টেমটাকে ইউজ করা হয়। বাট এখানে কি করা হয়, সাইকেলটাকে ঘুরিয়ে দেওয়া হয়। ঘুরিয়ে দিলে কি হয়, তখন আমার বাইরের এনভায়রনমেন্ট হবে কি আমাদের সেই অপেক্ষাকৃত ঠান্ডা জায়গা, আর আমাদের রুম হবে কি অপেক্ষাকৃত গরমের জায়গা, ঠিক আছে? সো সেম রেফ্রিজারেশন সিস্টেম, শুধুমাত্র কি হবে জিনিসটা কি উল্টিয়ে যাবে, ঠিক আছে? ইভাপোরেটর চলে যাবে হচ্ছে আমাদের রুমের বাইরে এবং কন্ডেন্সার চলে আসবে কোথায়, আমাদের রুমের ভিতরে, ঠিক আছে? সো ইউজুয়ালি এসিতে যে দুটো ইউনিট থাকে, একটা আমরা ক্লাসরুমে বা বিভিন্ন শপিং মলে বা বাসাতেও আছে অনেকের, তো সেখানেও কি থাকে যে রুমে যে ইউনিটটা থাকে এটা লম্বা অথবা অনেক সময় একটা জানালার মতো, সেটাকে বলা হয়েছে কি স্প্লিট এসির জন্য, যেগুলোর কি লম্বা সেগুলোকে বলা হয় স্প্লিট এসি। এখানে বেসিক্যালি থাকে হচ্ছে আমাদের ইভাপোরেটর এবং হচ্ছে কি এক্সপানশন ভালভ এবং কম্প্রেসার এবং কন্ডেন্সার যেটা থাকে, দেশে দুটোকে একসাথে বলা হয় হচ্ছে কন্ডেন্সিং ইউনিট। সেটা থাকে হচ্ছে আমাদের রুমের বাহিরে, যেটা কি একটা বক্সের মধ্যে ফ্যান ঘুরতে থাকে, সেটা আমরা দেখে থাকি, ঠিক আছে? সো এখানে টোটাল সিচুয়েশনে কি হয়ে যাচ্ছে, উল্টিয়ে যাচ্ছে। উল্টে যাওয়ার ফলে কি হয়, ফর হিট পাম্প আমাদের রিকোয়ার্ড আউটপুট হয়ে যায় হচ্ছে QH এবং ইনপুট কি ওই আমাদের ওই W নেটি থেকে যায়, ঠিক আছে? যে কম্প্রেসরে আমরা যেই ওয়ার্কের ইনপুটটা দিব সেটা কি আমাদের সিস্টেমের ইনপুট, এবং আউটপুট রিকোয়ার্ড আউটপুট হচ্ছে আমাদের QH। তো সেখান থেকে যে জিনিসটা দেখা যায় যে একটা রেফ্রিজারেশন সিস্টেমের কোনো এফিসিয়েন্সি হয় না, ঠিক আছে? কি হয় না, কোনো এফিসিয়েন্সি হয় না, কারণ এখানে আমরা হিসেবে কি দিচ্ছি, ইনপুট হিসেবে দিচ্ছি কি ওয়ার্ক, ঠিক আছে? এবং আমাদের আউটপুট হিসেবে যে রেফ্রিজারেটিং ইউনিটটা থাকে সেটাকে বলা হচ্ছে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যে জিনিসটা আমি আগেও গতকালকেও বলেছিলাম যে এটা হবে কোথায়, এটা হচ্ছে আমরা ডিটেইলে পড়বো হচ্ছে আমাদের নেক্সট একটা টপিকে। তো আপাতত এতটুকু জেনে রাখি যে সিওপি ফর হিট পাম্প ইজ QH বাই W, যেহেতু আমাদের রিকোয়ার্ড আউটপুট হচ্ছে QH অ্যান্ড ইনপুট হচ্ছে কি W, অ্যান্ড সিওপি ফর রেফ্রিজারেটর সেটা হচ্ছে কি QL বাই W, কারণ এখানে আমাদের QL হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড আউটপুট। এখন আমরা হিটার বলতে পারবো, হিট পাম্পে হ্যাঁ ওয়ান কাইন্ড অফ হিটার বলতে পারো, বাট হিটারে যেটা করা হয় বেসিক্যালি ডিরেক্টলি একটা হিটার থাকে, মানে আমাদের রুম হিটার যেগুলো আমরা দেখে থাকি, যে একটা হিটার থাকে, একটা কয়েলের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হওয়ার ফলে সেখানে যে জায়গাটা হিটেড হয়, দেন ওখানে একটা ফ্যান দিয়ে সেই হিটটাকে ফ্লো করানো হয় আমাদের রুমের ভিতরে, ঠিক আছে? আর হিটারে তো স্যার ওয়ার্ক বেশি দিতে হয়ে যায় স্যার, আর এটা কম দিতে হচ্ছে না? হিটার যেটা হচ্ছে না, হিটারে কম দিতে হয় ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। হিটার দিয়ে মনে করো তুমি একটা হচ্ছে সে অ্যাবাউট 200-400 অথবা 500 স্কোয়ার ফিটের একটা রুমকে তুমি গরম করতে পারবা সে আবার 2 কিলোওয়াট হিটার দিয়ে। বাট তুমি যদি এখন চিন্তা করো যে একটা প্রোগ্রাম হচ্ছে একটা বল রুমে,
তোমার ইয়ে করতে হবে, এই হিট দিতে হবে, সেটা কিন্তু হিটার দিয়ে করা পসিবল না। সেক্ষেত্রে তোমার লাগবে হচ্ছে হিট পাম্প। তারপর ধরো একটা শপিং মল তোমাকে ইয়ে করতে হবে, সেখানে তোমার গরম রাখতে হবে। স্যার আমি বলতেছি স্যার একই পরিমাণ ওয়ার্ক দিয়েছে, যেমন স্যার 2 কিলোওয়াট ওয়ার্ক দিলে স্যার কোনটা আর কি বেশি মানে গরম ও থাকবে? আচ্ছা আচ্ছা, না এখানে হচ্ছে জিনিসটা কি 2 কিলোওয়াট তো অনেক কম, কিন্তু মনে করো যে একটা হিট পাম্প চালাতে তারও বেশি আমাদের ইয়ে দিতে হবে, ওয়ার্ক ডান দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। যেমন জিনিসটা হচ্ছে এরকম, ফ্যান দিয়ে তুমি একটা রুমেও তো দেখা যায় মাঝে মাঝে যে একটা ফ্যানে হয় না, যে কর্নার গুলোতে বাতাস লাগে না, তাই না? এরকম সিচুয়েশন হয় না আমাদের? তাহলে তুমি জিনিসটা হচ্ছে এরকম যে একটা রুম দিয়ে তো তুমি বিশাল একটা কমিউনিটি সেন্টার তো তুমি ঠান্ডা করতে পারবে না। এট দ্য সেম টাইম হচ্ছে ওই একটা হিটার দিয়ে তুমি হচ্ছে এত বড় একটা স্পেস তুমি গরম রাখতে পারবে না। বুঝা গেছে? জি স্যার, মানে সেটা সম্পূর্ণ মানে বড় জায়গার জন্য কি এটা ইউজ করা হয় হিট হ্যাঁ, পাম্প? বড় জায়গার জন্য জিনিসটা ইউজ করা হয়। আচ্ছা, সো এখন খেয়াল করো যে এই যে সিওপি এইচপি কোর্স আমরা কি লিখছি, কিউএইচ বাই ডাব্লিউ। ঠিক আছে, আর আমরা কি জানি ডাব্লিউ কোর্স কি, কিউএইচ মাইনাস এল, তাই না? জানি না আমরা এটা? ডাব্লিউ নেট জি ইকুয়ালস স্যার। টু কি, কিউএইচ মাইনাস এল। তো সেখান থেকে আমরা কিউএইচ কে রিপ্লেস করে লিখলাম হচ্ছে কিউএল প্লাস ডাব্লিউ। এখন যদি আমরা এটাকে লব হরে ভাগ করে ফেলি, তাহলে এক পাশে থাকবে কি কিউএল বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ বাই ডাব্লিউ। সো ডাব্লিউ বাই ডাব্লিউ কে আমরা লিখতে পারি কি 1, আর কিউএল বাই ডাব্লিউ কে আমরা লিখতে পারি কি সিওপি ফর রেফ্রিজারেটর। সো সিওপি অফ হিট পাম্প ইকুয়ালস টু কি রেফ্রিজারেটরের সিওপি প্লাস 1। স্যার সিওপি যেন কি বলছিলেন স্যার? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, এটা হচ্ছে এফিসিয়েন্সির আরেকটা ফরম্যাট, যে একটা রেফ্রিজারেটর অথবা হিট পাম্প, হ্যাঁ, পারফরম্যান্স কেমন দিচ্ছে সেটা ডিপেন্ড করে হচ্ছে তার সিওপির উপর। সিওপি যত বেশি হবে তার পারফরম্যান্স তত ভালো হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের সেকেন্ড আরেকটা স্টেটমেন্ট চলে আসে, যেটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ সিস্টেম। স্যার হ্যাঁ, সিওপি দিয়ে স্যার পারফরম্যান্স বোঝাচ্ছে, কিন্তু স্যার এটা কি ওয়ার্ক নাকি স্যার হিট স্যার? এটা বুঝতেছি না। সিওপি দ্বারা হচ্ছে ওই সিস্টেমটার পারফরমেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে ওয়ার্ক এবং হিট দুইটা রিলেটেড। এফিসিয়েন্সিতে কিন্তু আমাদের ওয়ার্ক এবং হিট দুইটা রিলেটেড ছিল। আচ্ছা স্যার, এই ঠিক যে আছে, স্যার পার্সেন্টেজ অনুসারে কি যে এই ও পরিমাণ ওইটা না না, এটা এখানে কোনো পার্সেন্টেজ আসবে না। এখানে ডিরেক্টলি তোমার সিওপি কখনো একের কম হয় না, একের বেশি হয়। সর্বোচ্চ স্যার কত হতে পারে? সর্বোচ্চটা ভ্যারি করে তুমি কত এফিশিয়েন্ট ইয়ে করতে পারো। তো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে যখন আমি ওই রেফ্রিজারেশন সিস্টেম পড়াবো তখন দেখা গেলে মানে তখন ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, যে কেন কোনটাকে আমরা সিওপি কোন অর্থে বলতেছি। ঠিক আছে, ওখানে ডিটেল বলা হয়। ঠিক আছে, এখানে শুধু স্যার ম্যাথ আমরা ইকুয়েশন এখানে জাস্ট হচ্ছে আমরা তো সেকেন্ড লটা পড়তেছি, জাস্ট হচ্ছে তোমাদের একটা ধারণা দিয়ে রাখছি, এজ ওয়েল এস আমি হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে যে কিভাবে একটা রেফ্রিজারেশন সিস্টেম চলে সেই বেসিক আইডিয়াটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার পরবর্তীতে সুবিধা হবে এবং তোমাদেরও বুঝতে সুবিধা হবে পরবর্তীতে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। সো এখান থেকে আমরা সেকেন্ড ল এর যেই সেকেন্ড যে স্টেটমেন্টটা পাই সেটা দিয়েছিল হচ্ছে ক্লসিয়াস। সো ক্লসিয়াস স্টেটমেন্টটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট এ সিস্টেম দ্যাট অপারেটস ইন এ সাইকেল। সো আমাদের এমন একটা সিস্টেম কনস্ট্রাক্ট করা ইম্পসিবল যেটা কি একটা সাইক্লিক প্রসেসে কাজ করে এবং ট্রান্সফার হিট ফ্রম এ লোয়ার টেম্পারেচার বডি টু এ হায়ার টেম্পারেচার বডি উইথাউট ওয়ার্ক বিং ডান অন দ্য সিস্টেম বাই সারাউন্ডিংস। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যে এমন একটা সিস্টেম যে কিনা সে একটা লোয়ার টেম্পারেচার বডি থেকে হিট নিয়ে হায়ার টেম্পার বডিতে কি করবে, হিটটা ট্রান্সফার করবে, বাট অ্যাডিশনালি তার সিস্টেমের উপর কি হবে না, কোনো ধরনের ওয়ার্ক ডান হবে না। তো বেসিক্যালি এই ধরনের কোনো সিস্টেম কনস্ট্রাক্ট করা পসিবল না। এটাকে বলা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট ফর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, সো দেন আমরা নেক্সট টপিক হচ্ছে আমাদের কার্নোট সাইকেল। এই যে হিট ইঞ্জিন বা যে সবকিছু যে আমরা বলি বিভিন্ন ইঞ্জিন, তো এইসব ইঞ্জিনের সব থেকে আইডিয়াল যে প্রসেস যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্নোট সাইকেল, এবং যেটা বলা হয় যে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি সব থেকে বেশি। ঠিক আছে, সো এই যে বিভিন্ন সাইকেল সম্পর্কে আমরা পরবর্তীতে শিখবো, অটো সাইকেল, ডিজেল সাইকেল, তো এই সবগুলোর বেসিক ফর্ম হচ্ছে কার্নোট সাইকেল। ঠিক আছে,
তো এই কার্নোট সাইকেলটা কি, যেহেতু এটা সাইকেল তার মানে হচ্ছে এখানে কয়েকটা প্রসেস আছে। তো কার্নোট সাইকেল টোটাল 4টা প্রসেস নিয়ে সংগঠিত। তো এই প্রসেসগুলোর প্রথম যে প্রসেসটা আছে সেটা হচ্ছে প্রসেস 1 থেকে 2। সো তোমরা যদি এই গ্রাফটা একটু ভালো করে খেয়াল করো, এটা কি ডায়াগ্রাম? এই ডায়াগ্রামটাকে কি ডায়াগ্রাম বলে? পি আর ভি এর স্যার, তারপর হ্যাঁ। ওয়ার্ক ডান, দুইটা মিলে ওয়ার্ক ডান হয়েছে স্যার। হ্যাঁ, সো এটাকে বলা হচ্ছে কি পিভি ডায়াগ্রাম, তাই না? এটাকে বলা হয় হচ্ছে পিভি ডায়াগ্রাম, ঠিক আছে? ওয়াই এক্সিসে থাকবে পি, এক্সিসে থাকবে হচ্ছে ভলিউম ভি। আচ্ছা, এবং এর মাঝে একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা কার্ভ আছে, এবং দুইটা কার্ভের মাথায় লেখা আছে, একটা লেখা আছে টি ইকুয়ালস টু 200 আর একটা লেখা আছে টি ইকুয়ালস টু 300। তার মানে হচ্ছে এই যে কার্ভ যেটা আছে, এই কার্ভের যে কোনো পয়েন্টে টেম্পারেচার হবে কত? নিচের লোয়ার যে কার্ভ আছে সেখানে হবে 200, এবং হায়ার যে উপরে যে কার্ভটা আছে সেই কার্ভের যে কোনো পয়েন্টে টেম্পারেচার হবে হচ্ছে কত? 300 ক্যালভিন। বুঝা গেছে? সো এগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট টেম্পারেচারের দুটো লাইন। আচ্ছা, সো কার্নোট সাইকেলের ফার্স্ট যে প্রসেস যেটা আছে সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সো আইসোথার্মাল প্রসেসে কি হবে, কি কি কনস্ট্যান্ট থাকে আইসোথার্মালে? টেম্পারেচার স্যার। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সো খেয়াল করো, এ হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, প্রসেস 1 থেকে 2। দেখো আমাদের 1 থেকে 2 তে যাওয়ার সময় কি হচ্ছে না, আমাদের টেম্পারেচারের কোনো কি পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? টেম্পারেচারের কি হচ্ছে না, কোনো পরিবর্তন হচ্ছে না। তো দেখো এই যে প্রসেস 1 থেকে 2 এটা হচ্ছে আইসোথার্মাল হিট অ্যাডিশন, ঠিক আছে? এটা কি হচ্ছে আইসোথার্মাল হিট অ্যাডিশন। সো এই আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার বাড়ছে না, বাট আমরা কি করছি, আমরা হিট দিচ্ছি। তো হিট দেওয়ার ফলে যেহেতু টেম্পারেচার বাড়ছে না, তার কারণে কি হচ্ছে, আমার প্রেসার বেড়ে যাচ্ছে, সরি প্রেসার কি হচ্ছে, কমে যাচ্ছে, এবং কি হচ্ছে আমাদের ভলিউমও কি বেড়ে যাচ্ছে। খেয়াল করো 1 থেকে 2 তে যাওয়ার জন্য কি হচ্ছে, আমরা যখন এখানে হিট দিচ্ছি, যেহেতু টেম্পারেচার বাড়ছে না, তাই কি হচ্ছে, টেম্পারেচারের পরিবর্তনে কি চেঞ্জ হচ্ছে, প্রেসার চেঞ্জ হচ্ছে এবং ভলিউম চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? সো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের এখানে যেহেতু ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে টেম্পারেচার হিট দেওয়ার সাথে সাথে, সো দেখা যাচ্ছে যে ভলিউম চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আমাদের প্রেসারটাও কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রেসার কি 1 থেকে 2 তে আসার ফলে কি প্রেসার কি বেড়ে গেল না কমে গেল? স্যার কমে গেছে। কমে গেছে, ঠিক আছে? দেন প্রসেস 2 থেকে 3 হচ্ছে কি, 2 থেকে 3 হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোথার্মাল প্রসেস এটা কি বলে দেয়া থাকবে? কোনটা? স্যার এই যে 1 থেকে 2 এটা আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থিওরি, এটা একদম ফিক্সড, ঠিক আছে? এটা থিওরি। কার্নোট সাইকেলে অলওয়েজ মানে প্রথমটা হচ্ছে আইসোথার্মাল এরকম থাকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আইসোথার্মাল, পরেরটা হচ্ছে অ্যাডিয়াবেটিক, তারপরেটা আইসোথার্মাল, পরেরটা আবার অ্যাডিয়াবেটিক, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, দেন আমাদের প্রসেস 2 থেকে 3 যেটা আছে সেটা হচ্ছে একটা অ্যাডিয়াবেটিক প্রসেস। তো অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয় না, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয় না, হিট ট্রান্সফার হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে? স্যার হয় হিট ট্রান্সফার অ্যাডিয়াবেটিক প্রসেসে? না স্যার। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয় না, কোনো ধরনের হিট ট্রান্সফার হয় না, ঠিক আছে? তো যেহেতু হিট ট্রান্সফার হয় না, তাহলে কি হবে, এখানে ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হচ্ছে, আমাদের ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে। সো ওয়ার্ক ট্রান্সফার কিভাবে হচ্ছে খেয়াল করো, আমাদের ভলিউম 2 থেকে কোথায় যাচ্ছে, 3 তে যাচ্ছে, 2 থেকে 3 তে। সো ভলিউম যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার প্রেসার কি রিডিউস হচ্ছে। সো আমাদের প্রেসার খেয়াল করো, প্রেসার ছিল 1 থেকে 1 পজিশনে ছিল কত, 4, এবং 2 থেকে 3 তে যাওয়ার ফলে তার প্রেসার দাঁড়াচ্ছে কত, 2, ঠিক আছে? এবং এডিশনালি তার টেম্পারেচার ছিল আগে কত, 300, টেম্পারেচার কমে দাঁড়িয়ে গেল হচ্ছে আমাদের 200। সো 2 থেকে 3 যে ওয়ার্ক ডানটা হলো, এটা কি ধরনের ওয়ার্ক ডান? টু থেকে 3 যে ওয়ার্ক ডানটা হলো, এটা কি ধরনের ওয়ার্ক ডান? এখানে ভলিউম বাড়ছে নাকি কমছে?
স্যার বাড়ছে। যদি ভলিউম বাড়ে তাহলে সেটাকে আমরা কি ধরনের ওয়ার্ক ডান বলি? এক্সপ্যানশন। এক্সপ্যানশন। একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা পড়ে আসতেছি, আমি যখনই বলি ওয়ার্ক ডান তখন কিন্তু তোমরা সবাই চুপ করে থাকো। তার রিজন কি? আমরা কিন্তু ওয়ার্ক ডান বলতে বেসিক্যালি কিন্তু আমরা যেসব ওয়ার্ক ডান গুলো পড়ে আসছি থার্মোডাইনামিক্সে, সেটা কিন্তু কি হয় এক্সপানশন নাহলে কি কম্প্রেশন থাকতেছে, তাই না? এর বাইরে কি খুব বেশি আছে ওয়ার্ক ডান? সো তোমরা খেয়াল করবা যে যখন আমি বলতেছি যে সেখানে কি হচ্ছে, ভলিউম কি চেঞ্জ, ভলিউমের চেঞ্জটা কি হচ্ছে, ঠিক আছে? ভলিউম কি কমে যাচ্ছে নাকি বাড়ছে? যদি ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি এক্সপানশন ওয়ার্ক, ভলিউম যদি কমে যায় তাহলে কি কম্প্রেশন ওয়ার্ক, ঠিক আছে? তো যদি কম্প্রেশন এক্সপ্যানশন মানে পজিটিভ ওয়ার্ড। হ্যাঁ, এক্সপানশনকে আমরা পজিটিভ, যে কোনো একটা তুমি পজিটিভ বলতে পারো, বাট এক্সপানশন থেকে আমরা পজিটিভ ধরি, ঠিক আছে? সো এক্সপানশন হলে কি হবে, আমার প্রেসার এবং টেম্পারেচার কমে যাবে, আর কম্প্রেশন হলে কি হবে, প্রেসার এবং টেম্পারেচার বেড়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ইমাজিন করতে হবে তো। আচ্ছা, সো এখানে কি হচ্ছে, এখানে আমাদের এক্সপানশন ওয়ার্ক ডান হচ্ছে 2 থেকে 3 তে। দেন কি হচ্ছে, 3 থেকে 2 হচ্ছে আমাদের আইসোথার্মাল হিট রিজেকশন। সো প্রসেস 1 থেকে 2 ছিল কি আইসোথার্মাল হিট অ্যাডিশন, প্রসেস 2 থেকে 3 হচ্ছে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস, প্রসেস 3 থেকে 4 হচ্ছে কি আইসোথার্মাল হিট রিজেকশন, ঠিক আছে? তো এখানে কি করা হয়, এই প্রসেসে কি হবে, আমাদের টেম্পারেচার ফিক্স থাকবে এবং কি হবে, আমাদের হিট রিজেকশন হবে, এবং হিট রিজেকশন হওয়ার ফলে যেটা হচ্ছে যে আমাদের ভলিউম কি হবে, ভলিউম কমে যাবে, 3 থেকে 4 এ আসবে, এবং এই ভলিউম কমে যাওয়ার কারণে কি হবে, আমাদের প্রেসারটাও কি কিছুটা রাইজ করবে। দেন ইন ফাইনাল স্টেপ প্রসেস 4 থেকে 1 এ কি হচ্ছে, প্রসেস 4 থেকে 1 হচ্ছে অ্যাডিয়াবেটিক, প্রসেস 4 থেকে 1 হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, ঠিক আছে? এখানে খেয়াল করো 4 থেকে 1 এ গেলে কি হচ্ছে, আমাদের ভলিউম কি আরো কমে যাচ্ছে এবং প্রেসার কি আরো বেড়ে যাচ্ছে, এবং অ্যাডিশনাল কি আমাদের টেম্পারেচারও কি বেড়ে যাচ্ছে। সো আমাদের টেম্পারেচার কি হলো 200 কেলভিন থেকে চলে গেল হচ্ছে কোথায় 300 কেলভিনে, এবং প্রেসার কি দেখা যাচ্ছে আমাদের 4 থেকে 1 এ কি প্রেসার আরো বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে কি আমাদের টোটাল এই কার্নোট সাইকেলটা কমপ্লিট হয় 4টা প্রসেসের মধ্যে দিয়ে। একটা হচ্ছে কি আইসোথার্মাল হিট অ্যাডিশন, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, একটা হচ্ছে আইসোথার্মাল হিট রিজেকশন, এবং আরেকটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ঠিক আছে? সো এখানে আমাদের নেট ওয়ার্ক ডান কি হবে, স্যার নেট জিরো। ওয়ার্ক ডান 0 হবে। না মানে স্যার ক্ষেত্রফল হবে আর কি। নেট ওয়ার্ক ডান ক্ষেত্রফল হবে নাকি কম্প্রেশন ওয়ার্ক মাইনাস, সরি এক্সপানশন ওয়ার্ক মাইনাস কম্প্রেশন ওয়ার্ক হবে নেট ওয়ার্ক ডান? স্যার আপনি তো বলে দিলেন, তাহলে তো এটাই হবে। হ্যাঁ, আমি তো বলে দিলাম। নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক মানে হচ্ছে যে তোমার প্লাস মাইনাস যাই থাকবে ওয়ার্ক ডান সবগুলোকে একসাথে যোগ করবা, যোগ করলে যেটা হবে সেটাই। এখন যেহেতু আমাদের কম্প্রেশন ওয়ার্ক নেগেটিভ, তাহলে যদি পজিটিভকে নেগেটিভের সাথে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, আলটিমেটলি ওটা মাইনাস হয়ে যাবে, তাই না? জি। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবা, এসবের বেসিক কনসেপ্ট, যেহেতু আমি কার্নোট সাইকেল ইউজ করতেছি, তো আমাদের যদি নেট ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে কি আমার কি এই ইঞ্জিন ইউজ করার কোনো দরকার আছে? আমি তো ইঞ্জিন ইউজই করি হচ্ছে ওয়ার্ক ডান পাওয়ার জন্য, তাই না? স্যার কার্নোট সাইকেল তো স্যার মানে এটার তো কোনো আইডিয়াল সাইকেল, দো এটা আইডিয়াল সাইকেল, কিন্তু পরবর্তীতে যখন আমরা যে কোনো একটা সাইকেল দেখতে যাব, সেটা হচ্ছে কি সেখানে কি আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে একটা ইঞ্জিন থেকে কি পাওয়া, ওয়ার্ক ডান পাওয়া, ঠিক আছে? এবং ইঞ্জিন কোথায় ইউজ হচ্ছে, ইঞ্জিন তো সব জায়গায়, মোটামুটি সব জায়গায় ইউজ হচ্ছে। স্যার সাইকেল কেন বলতেছি, এটা তো সাইকেল কি সাইকেল কেন বলতে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক সাইকেল, ঠিক আছে? কারণ এই যে টোটাল যে প্রসেসটা আছে, এই প্রসেসটা হচ্ছে একটা সাইক্লিক অর্ডারে আমরা ক্যালকুলেট করি, জিনিসটাকে হচ্ছে ছোট করে আগে নিয়ে তো আসি। পড়ে আসছিলাম যে সাইক্লিক অর্ডারে ওয়ার্ক ডান 0 হয়। সাইক্লিক অর্ডারে ওয়ার্ক ডান 0 হয় কখন বলছি আমি তোমাদের? স্যার সাইক্লিক অর্ডারে চেঞ্জ অফ প্রপার্টি 0 হয়। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। সাইক্লিক অর্ডারে চেঞ্জ অফ প্রপার্টি 0 হয়। লাইক ধরো এই এই পজিশনে আমার প্রেসার এবং ভলিউম যাচ্ছিল, এই টোটাল 4টা স্টেপ কমপ্লিট করার পর আমি যখন আবার এখানে আসতেছি, আমার প্রেসার এবং আমার প্রেসার এবং ভলিউম এবং টেম্পারেচারে কি কোনো চেঞ্জ হয়েছে? না স্যার। তাহলে কি চেঞ্জ অফ প্রপার্টি হলো 0, আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে? চেঞ্জ অফ প্রপার্টি হলো 0। আচ্ছা, তো এখানে নেট ওয়ার্ক ডান কি হবে, নেট ওয়ার্ক ডান হবে হচ্ছে কি আমাদের 2 থেকে 3 তে যে ওয়ার্ক ডান হয়েছে
তার সাথে আমরা যোগ করব কি 4 থেকে 1 এ যে ওয়ার্ক ডানটা হয়েছে। সো বেসিক্যালি কি হবে, এটা হবে পজিটিভ ওয়ার্ক ডান, এটা হবে কি নেগেটিভ ওয়ার্ক ডান। সো যোগ করলে আলটিমেটলি এটা থেকে এটা কি মাইনাস হবে। স্যার স্ট্রাকচারের থেকে যেটা বোঝা যাচ্ছে যে আইসোথার্মাল প্রসেসে কি মানে কিছুটা হলো এক্সপেনশন হয়? আইসোথার্মাল প্রসেসে হ্যাঁ, মানে আইসোথার্মাল স্যার প্রসেসে 1 2 এক্সপানশন তো হচ্ছেই। আইসোথার্মাল প্রসেসে এক্সপানশন হচ্ছে, কারণ কি খেয়াল করো, দেখো তুমি হিট দিচ্ছ বাট ওই জায়গার টেম্পারেচার বাড়ছে না, এটা কি পসিবল? লাইক তুমি কাপড় আয়রন করছো, ঠিক আছে, এখন আয়রন তুমি প্লাগ ইন করা, আয়রন হিটেড, তুমি কাপড়ের উপর দিয়ে তুমি নিয়ে যাচ্ছ, বাট তোমার কাপড় গরম হচ্ছে না, এটা কি পসিবল? না স্যার, তাহলে স্যার ওইটা ওয়ার্ক ডানে আসবে না? না, ওটা ওয়ার্ক ডানে আসবে না, কারণ হচ্ছে এখানে আমরা ডিরেক্টলি হিট দিচ্ছি এবং আমার হচ্ছে ওই টেম্পারেচারটাকে ফিক্স রাখার জন্য যে জিনিসটা হচ্ছে যে আমার ভলিউমটা কি কিছুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ভলিউম কি কিছুটা চেঞ্জ হচ্ছে, এখানে এডিশনাল কোনো ইয়ে হচ্ছে না। স্যার এই জন্য এইখানে যে 1 থেকে 2 আর 3 থেকে 4 এইটাকে কি কারণে আমরা ইগনোর করতেছি? কি কারণে ইগনোর করতেছে, কারণ হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে কি হিট অ্যাডিশন, এবং এই যে আমরা যে বলতেছি যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, এই যে টোটাল যে সাইক্লিক প্রসেসগুলো আছে না, এগুলো হয়তোবা তোমাদের 1 সেকেন্ডের মধ্যে হচ্ছে 1 সেকেন্ডেরও কম সময়ে দেখা যায় একটা সাইকেল কমপ্লিট হয়, ঠিক আছে। ইন প্র্যাকটিক্যাল কেসেস যখন ইঞ্জিন চালু করা হয় তখন এই যে সাইকেল যেটা আমরা ক্যালকুলেট করি সেটা মানে কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে এরকম একটা সাইকেল কমপ্লিট হয়, ঠিক আছে। সো ধরে নেওয়া হয় 1 থেকে 2 পর্যন্ত যেতে যতটুকু সময় হয় এর মধ্যে শুধুমাত্র হিট অ্যাডিশনই হয়, এখানে কোনো ধরনের ওয়ার্ক ট্রান্সফার হয় না, ঠিক আছে। জি স্যার। সো 1 থেকে 2 আমরা কি ধরছি হিট অ্যাডিশন, 3 থেকে 4 হচ্ছে আমরা বলছি হিট রিজেকশন, ঠিক আছে। আর হিট অ্যাডিশন আর হিট রিজেকশন এই দুইটা কি স্যার সেম থাকবে? না না, সেম থাকবে না। দুইটার পরিমাণ কি হবে না, কখনোই সেম হবে না। আবার হচ্ছে তোমার যদি হিট অ্যাডিশন যদি হয় 10 জুল, হিট রিজেকশন হতে পারে তোমার 3 জুল, ঠিক আছে। এতে কি স্যার ওয়ার্ক ডান হবে 7 জুল এরকম কি স্যার? না, এখন দেখো আমার যদি যেহেতু তুমি যেটা বললা যে আমরা হিট অ্যাডিশন করলাম কত 10 জুল আর হিট রিজেকশন করলাম হচ্ছে 3 জুল, তাহলে আমাদের নেট হিট ট্রান্সফার কত? 7 জুল। 7 জুল। তাহলে এই 7 জুল কি হবে, কার সমান হবে? এই 7 জুল হবে নেট ওয়ার্ক ডানের সমান। সো এই নেট ওয়ার্ক ডান বলতে আমরা কি বোঝাচ্ছি, 2 থেকে 3 তে আমরা যে পজিটিভ ওয়ার্ক ডান পাচ্ছি এবং 4 থেকে 1 এ আমরা যে নেগেটিভ ওয়ার্ক ডান পাচ্ছি, তাদের সামেশন করলে বা তাদের যোগ করলে আমরা তো পাবো হচ্ছে কত 7 জুল, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের পজিটিভ ওয়ার্ক ডান হতে পারে 5 জুল, সরি পজিটিভ ওয়ার্ক ডান হতে পারে আমাদের সে ধরো কত জুল, 9 জুল, আর কম্প্রেশন ওয়ার্ক ডান আমাদের হতে পারে 2 জুল। তো সেখান থেকে হতে পারে আমরা 9 থেকে 2 মাইনাস করে আবার কি পেলাম 7 পেলাম। সো এখানে যেহেতু একটা ক্লোজ সিস্টেম, সো আমাদের কি হবে নেট চেঞ্জ অফ ওয়ার্ক ট্রান্সফার এবং নেট চেঞ্জ অফ হিট ট্রান্সফার কি হবে পরস্পর সমান হবে। তাহলে তো আমরা স্যার এই এক থেকে 2 তারপর আর 3 থেকে 4 স্যার এটার মধ্যে স্যার পার্থক্য বের করলেই তো পাচ্ছি স্যার হিটের। হ্যাঁ, এর থেকে দুটোর পার্থক্য বের করলে তো আমরা পাচ্ছি, তাই না? এই জিনিসটাই করা হয়েছে। দেখো যখন এফিসিয়েন্সি মেজার করা হয় তখন হচ্ছে আমি কি পরিমাণ হিট দিচ্ছি আর কি পরিমাণ হিট রিজেক্ট করছি সেখান থেকে আমরা কি এফিসিয়েন্সি বের করতে পারি। কারণ আমাদের নেট ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হবে QH মাইনাস QL, আর আমাদের ইনপুট কি হচ্ছে QH। সো সেখান থেকে আমরা কি এফিসিয়েন্সি বের করতে পারি। এবং যদি আমাদের সেই QH যে এরিয়াতে ছিল তার টেম্পারেচার যদি হয় TH আর QL যেটা ছিল তার টেম্পারেচার যদি হয় সেই রিজার্ভারের টেম্পারেচার যদি হয় QL, সেখান থেকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস TL বাই TH। এটা হচ্ছে কি আমাদের কার্নোট এফিসিয়েন্সি, ঠিক আছে। সো আলটিমেটলি হচ্ছে এই কি বলে টিএলটা হচ্ছে কি, সরি টিএল হচ্ছে কি 200 কেলভিন, টিএইচ হচ্ছে কি 300 কেলভিন। সো এই দুটো যদি আমরা জেনে ফেলি তাহলে কি করতে পারবো, আমরা একটা কার্নোট সাইকেলের কি বের করতে পারবো এফিসিয়েন্সি বের করতে পারবো। স্যার এফিসিয়েন্সি কেন স্যার হচ্ছে মানে আপনার এত ইম্পর্টেন্ট কেন, তাই না? আইসোথার্মালে না, আইসোথার্মালের উপর স্যার ডিপেন্ড করতেছে, আর হচ্ছে স্যার ওয়ার্ক ডান তো আবার এক্সপ্যানশন কম্প্রেশনের উপরে ডিপেন্ড না করতেছে। না না, এটা হচ্ছে আমি আমার কাছে যদি আদার্স ইনফরমেশন যদি না থাকে, ঠিক আছে, আমি যদি ওয়ার্ক ডান ইনফরমেশন না জানি বা না জানি, তাহলে শর্টেস্ট ওয়ে হচ্ছে যদি আমি টেম্পারেচার দুইটা জানি তাহলে কি আমি সেখান থেকে এফিসিয়েন্সি বের করতে পারবো।
এছাড়া আমরা যে আগে যে সব প্রসিডিউর শিখে আসছি আমরা কি সেই প্রসিডিউরও তো আমরা কি এফিসিয়েন্সি বের করতে পারবো, তাই না? জি কথা বোঝা স্যার। গেছে? এটা হচ্ছে শুধুমাত্র কি কার্নোট সাইকেলের জন্য। যদি আমরা দুটো টেম্পারেচার ডিফারেন্স যদি আমরা জানি তাহলে সেখান থেকে আমরা কি এফিসিয়েন্সিটা বের করতে পারবো। স্যার অনলি কিউ ফর কার্নোট সাইকেল। স্যার কিউ যদি না থাকে স্যার মানে কত হিট দিচ্ছে আর কত হিট বের হচ্ছে এটা যদি না জানা থাকে তাহলে তো আমরা আমাদের তাহলে তো আমরা যে ওয়ার্ক ডান থেকে বের ওয়ার্ক আর করবো। এক্সপ্রেশন ওয়ার্ক থেকে বের করতে হবে। হ্যাঁ, তখন আমাদের ওয়ার্ক ডানটা বের করতে হবে এখান থেকে। ঠিক আছে? তখন আমরা কি ওয়ার্ক ডান থেকে বের করতে পারবো। কিন্তু ওয়ার্ক ডান থেকে বের করলেও আমরা কতটুকু হিট ইনপুট দিচ্ছি সেটা তো আমরা জানতে পারবো না। QH এর ভ্যালু এনি হাউ জানতে হবে। ঠিক আছে? আচ্ছা। স্যার স্যার আমরা টি যে এল কেন? মানে স্যার এল দিয়ে কি বোঝাচ্ছেন? লোয়ার টেম্পারেচার আচ্ছা ঠিক আর আছে। এইচ দিয়ে হায়ার টেম্পারেচার। স্যার আমরা অনেক সময় যে ডেল ইউজ করি তো ওই সময় তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝায়, কিন্তু যখন ওইটার ইন্টিগ্রেশন করি এটা কি পার্শিয়াল ইন্টিগ্রেশন এরকম কিছু বোঝায়? ডেল দিলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বোঝায়, এটা কে বললো? মানে মেকানিক্যালি কি ওই ডেল চিহ্নটা আর D টা মেকানিক্যালে ডেল চিহ্নটা বেসিক্যালি হচ্ছে তোমার চেঞ্জ। যদি তোমার টেম্পারেচার আচ্ছা, চেঞ্জ একটা সেখানে পাথের আমরা উপর ডেলটা। নির্ভরশীল, একটা ইয়ার উপর নির্ভরশীল, এরকম বলছিলেন না যে হচ্ছে ও পাথের আচ্ছা আচ্ছা, ওই ডেল বুঝতে পারছি। আমি ভাবছি যে ডেলটা, হ্যাঁ একটা হচ্ছে কি পাথ ফাংশন, একটা ছিল কি পয়েন্ট ফাংশন। একটা সাইক্লিক ইন্টিগ্রাল পসিবল আর এটা ছিল কি সাইক্লিক ইন্টিগ্রাল পসিবল ছিল না। ওয়ার্ক এবং হিট কি ছিল, সাইক্লিক ইন্টিগ্রাল কি ছিল নাকি ছিল না? আহ, স্যার ছিল না। ছিল না, কারণ কি এই যে স্যার আমার যে কাজ করে আসলাম, ঠিক আছে, সে যে 2 থেকে 3, আবার যদি আমি 3 থেকে 2 তে যাই তাহলে কি এখানে কি ওয়ার্ক ডান কি 0 হবে? সাপোজ আমি যদি না, প্রসেস স্যার। 2 থেকে 3 ধরি, প্রথমে আমি 2 থেকে 3 তে আসলাম, দেন 3 থেকে 2 তে আসলাম, তাহলে কি না, আমাদের স্যার, ওয়ার্ক ডান কি 0 হবে? না স্যার। স্যার ওয়ার্ক ডান কিন্তু 0 হবে না, কারণ আমি দুইবার কাজ করছি। সে ধরো তুমি বাসা থেকে আসনওয়ালা হেঁটে গেছো, দেন হেঁটে বাসায় আসছো, তার মানে কি তোমার ওয়ার্ক ডান 0? তা কিন্তু না, তুমি কিন্তু হেঁটে আসছো। তোমার হচ্ছে কি দুইটার যোগফল হবে টোটাল ওয়ার্ক ডান। ঠিক আছে? আচ্ছা, তো সময় নেই, আমরা নেক্সট আমাদের এখানে কিছু ম্যাথ প্রবলেম আছে খুব সহজ, যেটা হচ্ছে আমাদের এই সেকেন্ড অফ থার্মোডাইনামিক্সের ম্যাথগুলো একটু সহজ সহজ ম্যাথগুলোই দেওয়া হয়, খুব কঠিন বেশি কিছু করা হয় না। তো সেখান থেকে হচ্ছে আমরা ছোটখাটো একটা ম্যাথ দেখি প্রথমে, বাকিগুলো তোমরা নিজেরা ট্রাই করবা। তাহলে এই যে ডেল আর ডিটা দিয়ে কি বোঝায় মূলত? ডি হচ্ছে নরমালি ডেরিভেটিভ, যেটা হচ্ছে কি আমরা প্রসেসের ক্ষেত্রে একটা কি ইনিশিয়াল পয়েন্ট একটা ফাইনাল পয়েন্ট পাই, সেটাকে ডেরিভেটিভ করলে কি আমরা হচ্ছে অ্যাকচুয়াল যে ভ্যালুটা কত, U2 মাইনাস U1 লিখতে পারি আর কি। হ্যাঁ U2 মাইনাস U1 লিখতে পারি, কিন্তু কি আমরা কি W2 মাইনাস W1 কিন্তু আমরা লিখতে পারি না, কারণ কি এটা পয়েন্ট ফাংশন না, আমাদের টোটালটা হচ্ছে কি সে পাথের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? মানে স্যার পাথ ফাংশন হইলে তখন ওই ডেল চিহ্ন ডেল ইউজ করব, আর যদি পয়েন্ট ফাংশন হয় তাহলে ডি ইউজ করব। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সো দেখো আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে, এই প্রবলেমে কি বলা আছে, এ স্টিম পাওয়ার প্ল্যান্ট উইথ 456 মেগাওয়াট অফ নেট পাওয়ার আউটপুট। খেয়াল করো কথাটা কি বলা আছে, নেট পাওয়ার আউটপুট and a thermal efficiency of 38% is cooled by water from a nearby river. ঠিক আছে? The mass flow rate of required river water is 6,500 kg per minute per megawatt of water produced. Determine the rate of heat rejection to the river in kilojoule per second and the temperature rise of the river water in passing through the power plant in degree Celsius. The initial temperature of water is 18 degree Celsius. So আমরা কি ম্যাথটা করতে পারবো? আমরা কি ম্যাথটা করতে পারবো? স্যার প্রথমে হচ্ছে এফিসিয়েন্সির ওইটা দিয়ে ইয়ে বের করে নিলে হবে না? 38% এফিসিয়েন্সি। হ্যাঁ বলো, 38% এফিসিয়েন্সি দিয়ে আমরা কি বের করব? ওই কিউটা যদি বের করে নেই। হ্যাঁ, এখন খেয়াল করো আমাদের এখানে প্রথমে কি দেয়া আছে 456 মেগাওয়াট নেট পাওয়ার, দ্যাট মিন্স কি আমাদের W এর ভ্যালু দেয়া আছে, তাই না? জি স্যার। W এর ভ্যালু দেয়া আছে, আবার কি এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে কি আমরা কি QH বের করতে পারবো, তাই না? জি স্যার। পারবো নাকি পারবো না? জি স্যার। জি স্যার।
পারবো। যদি আমরা QH যদি বের করতে পারি তাহলে কি আমাদের কি সেই QH পরিমাণ কি ঠান্ডা হবে নাকি QL পরিমাণ ঠান্ডা হবে? QL পরিমাণ। QL পরিমাণ। তাহলে আমরা QH থেকে QL কিভাবে বের করব? স্যার W equals to Q W equals to QH minus QL। সেখান থেকে আমরা কি বের করতে পারবো? QL এর ভ্যালু বের করতে পারবো। ফার্স্টে আমরা 38% থেকে কিভাবে QH টা বের করব? আচ্ছা তারাও দেখাচ্ছি। সো এফিশিয়েন্সিকে আমি EFF লিখলাম, ঠিক আছে? ওরে বাবা যে কালার আসছে। ঠিক আছে, এফিশিয়েন্সিকে আমি EFF লিখলাম, যেহেতু এখানে এটা লিখতে পারতেছি না। EFF ইকুয়ালস টু কি ছিল আমাদের? W নেট ডিভাইডেড বাই হচ্ছে কি QH, তাই না? জি স্যার। আচ্ছা, সো এখন খেয়াল করো এখান থেকে আমাদের কি আছে? আমাদের এফিশিয়েন্সি কত আছে? 38%। তো যখন আমরা ক্যালকুলেশন করব কত লিখবো এফিশিয়েন্সির জায়গায়? স্যার 0.38। গুড, 0.38। কিউ নেট আছে কত? স্যার 456 মেগাওয়াট। মেগাওয়াট। তাহলে এটাকে ওয়াটে নিলে কি করতে হবে? 10 to the power 6 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আমাদের কি আছে? QH আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারবো কি? QH বের করতে পারবো। ইয়েস স্যার। QH বের করলাম। দেন কি করব আমরা? আমরা কি জানি আমাদের কি এই যে হিট যে লস করা হলো, দেখো স্কুল স্টিম পাওয়ার প্ল্যান্ট এত এত না এত is cooled by water from a river, a nearby river। তার মানে কি হচ্ছে যে আমাদের যে হিটটা যে কুল করা হবে রিভার দ্বারা, দ্যাট মিন্স কি কন্ডেন্স করা হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কি QH কে কন্ডেন্স করবে নাকি QL কে কন্ডেন্স করবে? QH কে QH কে। কন্ডেন্স করে QL হয় না, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার QL কে QL কে হিট ইঞ্জিন, খেয়াল করো হিট ইঞ্জিনে কি কি ছিল? QH, আর সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছে কি QL। সেই QL কে ঠান্ডা করবে, ঠিক আছে? জি স্যার। তো QL কে আমরা কি লিখতে পারি? W minus the W plus QH। স্যার QH minus QL is equals to W। QH minus W হবে না? সেটাই তো হওয়ার কথা, QH মাইনাস W হবে না? QH minus W, W minus QH না। স্যার স্টিম পাওয়ার প্ল্যান্ট আর হিট পাম্প কি এক? না, আলাদা। স্টিম পাওয়ার প্ল্যান্ট তো হিট ইঞ্জিন, আর হিট পাম্প হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেমের উল্টাটা। QH মাইনাস W নেট, এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এটা হবে আমাদের QL। এখন আমাদের কি বলছে? দ্য টেম্পারেচার রাইজ অফ দ্য রিভার ওয়াটার ইন পাসিং থ্রু দ্য পাওয়ার প্ল্যান্ট ইন ডিগ্রি সেলসিয়াস, দ্য ইনিশিয়াল টেম্পারেচার অফ ওয়াটার ইজ 18 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে বের করতে পারবো? এটা কিন্তু খুব সহজ। জি স্যার, আপনার কথা আমি শুনতে পাই না, আরেকবার বলবেন? যেটা বলতে যাচ্ছি যে বি পয়েন্টটা আমরা তো এটা বের করে ফেললাম, দ্য রেট অফ হিট রিজেকশন টু দ্য রিভার ওয়াটার ইন কিলোজুল পার সেকেন্ড। আচ্ছা এখন বলো, এই যে আমরা QH বের করলাম, হ্যাঁ, তো QH এর ইউনিট কি হবে? স্যার ওয়াট। ওয়াট মানে কি জুল পার সেকেন্ড। ইয়েস স্যার। তাহলে W কে যদি আমরা 10 টু দি পাওয়ার 6 ওয়াট রাখি এবং এটাকেও যদি জুল পার সেকেন্ডে রাখি, তাহলে QL এর ভ্যালু কিসে আসবে? জুল পার সেকেন্ডে আসবে। আমাদের কি করতে হবে? কিলো জুল পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? 1000 দ্বারা ভাগ। 1000 দ্বারা গুণ। ভাগ করব। এই গুণ করব, কে বলছে এটা? স্যার কিলোজুল। কিলোজুল কম নাকি জুল কম? তো জুল কম স্যার। তা কিলোজুল বেশি, তাহলে যেটা আমার ও ছোট করতে আচ্ছা হবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে যে টেম্পারেচার রাইজ অফ দ্য রিভার ওয়াটার ইন পাসিং থ্রু দ্য পাওয়ার প্ল্যান্ট ইন ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে যে আমাদের যে রিভার ওয়াটারটা এই QL পরিমাণ হিটকে ঠান্ডা করছে, এই ঠান্ডা করার ফলে আমাদের রিভার ওয়াটারের টেম্পারেচার কত বেড়ে যাচ্ছে। যদি আমাদের রিভার ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার হয় 18 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে করব? খুবই সহজ।
স্যার হচ্ছে এটা কি ইয়াদে করব ওই স্পেসিফিক হিট? ইয়েস। তো ইকুয়েশনটা কি দাঁড়াবে? স্যার এখানে প্রশ্নতে স্পেসিফিক হিট এসব দেয়া থাকে না পানির স্পেসিফিক হিট কি তোমার জানার দরকার আছে? স্যার? 4200। হ্যাঁ। সো এখানে আমরা কি করবো? আমরা ইউজ করছি এম এস ডেল থিটা। তো আমরা তো এস লিখি না, আমরা কি লিখি? সি লিখি, তাই না? জি সি। স্যার আমরা তো এগুলো স্যার সেকেন্ড লতে পড়ছিলাম, মানে স্যার এটা তো ফার্স্ট লতে পড়ে আসলাম না। এখন ফার্স্ট ল সেকেন্ড ল তো আলাদা কিছু না। এখন যত আচ্ছা, সামনের math দিকে problem। আগাবা, ঠিক আছে, তোমার প্রিভিয়াসলি সেই সিস্টেম, বাউন্ডারি, ওখানে ওয়ার্ক ডান, সবকিছু নলেজে নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। টোটাল একটা সিনক্রোনাইজেশন, একটার পর একটার কিন্তু যখন আগাচ্ছি আমাদের কিন্তু পিছনের জিনিসগুলোকে কি সাথে নিয়ে আগাতে হচ্ছে, ঠিক আছে? জি স্যার। এটা দিলাম টি এফ ফাইনাল, আর এটা দিলাম টি আই। সো এই টি আই এর ভ্যালু কত? স্যার 18 ডিগ্রি স্যার সেলসিয়াস। 18 ডিগ্রি সেলসিয়াস। ওই কেলভিন ভ্যালু নিতে কত হবে হবে? 4200। কিউএল এর ভ্যালু কত হবে? ওটা কি জুল পার সেকেন্ডে রাখবা নাকি কিলো জুল পার সেকেন্ডে রাখবা? জুল পার সেকেন্ডে। যদি জুল পার সেকেন্ডে রাখো তাহলে সি এর ভ্যালু বসাবা কিসে? 4200 বসাবা। আর যদি কিলো জুলে রাখো তাহলে এটাকে কি করতে হবে? কিলো জুলে কনভার্ট করে নিতে হবে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এখন আসি এম এর ভ্যালু কত? এমএফ হলো যে পার মিনিট হিসাব করলে এই 6500। দেখো 6500 কেজি পার মিনিট, আবার কি লেখা আছে? পার মেগাওয়াট অফ। পার মেগাওয়াট। তার মানে কি 6500 গুণ 456, ঠিক আছে? স্যার হচ্ছে দেন হচ্ছে কি মিনিটকে সেকেন্ডে নিতে হবে। এটা কি 60 দিয়ে ভাগ করে দিব? হ্যাঁ, 60 দিয়ে ভাগ করে দিবা। কারণ কি 1 মিনিটে কি বেশি পানি লাগবে, 1 সেকেন্ডে কি তার থেকে কম পানি লাগবে, তো 60 দ্বারা ভাগ করে দিবা। জি স্যার। স্যার 6500 এর সাথে কি 10 টু দি পাওয়ার 6 গুণ করতে হবে? না না না, এখানে তো বলে দিছে পার মেগাওয়াট। সো মেগাওয়াট তো এখানে ফিক্সড, শুধু কি 456 456 মাল্টিপ্লাই করবা। কথা বোঝা গেছে? ইয়েস স্যার। গুড। এখানে কি স্যার ইন্টেনসিভে প্রকাশ করা যাবে, মানে এক্সটেন্সিভে? যদি এক্সটেন্সিভে তুমি প্রকাশ করতা, যদি তোমাকে বলা হতো কিলো জুল পার কেজিতে যদি থাকতো ইউনিটগুলো, ঠিক আছে? জিনিসটা খেয়াল রাখবো হচ্ছে যদি তোমার বলা হতো যে কিলো জুল পার কেজি, সবগুলোতে যদি কিলো জুল পার কেজি থাকতো তাহলে তুমি সেখানে এক্সটেন্সিভে করতা। এন্ড অ্যাজ ওয়েল এস যদিও তোমার এখানে ম্যাস ফ্লো রেট যদি দেয়া না থাকতো তাহলে তুমি কি কিলো এক্সটেন্সিভ প্রপার্টিতে বের করতে পারতা, ঠিক আছে? যেহেতু এখানে মাস ফ্লো রেট দেয়া আছে তো তোমার তো আর দরকার নেই। সরি, ইন্টেন্সিভে, তুমি তো উল্টা বলতেছিলাম তোমার কথা শুনে। ইন্টেনসিভে। ইন্টেন্সিভে তো আমি নিতে পারবো না, ঠিক আছে? মানে স্যার এমটা এই পাশে আনলেই তো এক্সটেন্সিভ হয়ে যেত না, ওইটা বলতেছিলাম। এক্সটেন্সিভ এমটাকে যদি তুমি কিউ দ্বারা ভাগ করতা মানে তাহলে সেটা কিউ কি? কে এম দ্বারা ভাগ করতাম স্যার। হ্যাঁ, কিউ কে এম দ্বারা ভাগ করলে সেটা কি এক্সটেন্সিভ হইতো না ইন্টেন্সিভ হইতো? সো এক্সটেন্সিভ ইন্টেনসিভ। ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ কনফিউজড হয়ে গেছি। ইন্টেন্সিভ হতো, ঠিক আছে? স্যার ম্যাথটা দেখার কথা ছিল। আচ্ছা, সো বাকি যেই প্রবলেম দুটো আছে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে? খুব ডিফিকাল্ট কিছু না, খুবই সহজ। যেরকম ছোটখাটো দুইটা তিনটা ইকুয়েশন, এই ধরনের ম্যাথ তো তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো। স্যার ছোটখাটো ম্যাথের ফাইনাল উত্তরটা বললে আমাদের ক্ষেত্রে মিলানোটা ম্যাথ তো সুবিধা আমি হতো করিনি, করাটা। ম্যাথ তো আমি তোমাদের সাথে মুখোমুখি করলাম। স্যার থিওরি গুলো একটু বললেন স্যার। কোন থিওরি? মানে স্যার ওই যে ম্যাথ প্রবলেমের কথা বলতেছিলাম স্যার, ওই যে ও মনে হয় একটা বলছে স্যার, ওইটাই ফার্স্ট লতে স্যার। ফার্স্ট লতে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের এতটুকু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট ক্লাসের থেকে আমরা শুরু করবো হচ্ছে আইসি ইঞ্জিন, ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন, ঠিক আছে? স্যার আমার হচ্ছে নেট প্রবলেমের কারণে আমি আজকের ক্লাসে একটু দেরিতে জয়েন করছি। আজকের ক্লাসটা যদি একটু আপলোড দেওয়া হয় খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তুমি ইমেল অ্যাড্রেস দিও, তোমাকে পাঠিয়ে দিব না। স্যার তাহলে চ্যাটে দিয়ে দিচ্ছি আমি। চ্যাটে দিলে হবে না, তুমি আমাকে ইমেল করো তাহলেই হবে। আচ্ছা স্যার। ওকে, একটু হোল্ড করো তোমরা। ফার্স্ট ল, তাই না? জি স্যার।
আজকে সবাই একটু ভালোভাবে সময় নিয়ে কিন্তু রেডি থাকবা, ঠিক আছে? পরীক্ষাটা একটু বড় হবে। স্যার 7টা বাজে স্যার। হ্যাঁ, 7টা থেকে শুরু হবে। কিন্তু ভালো সময় লাগবে একটু। মানে সময় আমি বেশি দিচ্ছি, যদি শেষ করতে পারো ভেরি গুড। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে এটা আমি হচ্ছে 6:50 এর দিকে গুগল ক্লাসরুমে আসবো, তোমাদেরকে লিংক দিয়ে দিব, তখন একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? তখন কারো কোনো কনফিউশন থাকলে তখন জেনে নিবা। স্যার সময় মানে কতক্ষণ সময় দিতে পারেন? সময় দিব, ভালোই সময় দিব, সাফিসিয়েন্ট টাইম। তো কত মার্কের পরীক্ষা হবে আজকে? 15 এর আগে একটা 15-তে নিয়েছি, এটা 15-তে নিব। স্যার প্রশ্ন কি অনেক কঠিন হবে? মিক্স আপ। স্যার কি টাইপ কোশ্চেন হতে পারে, মানে এমসিকিউ আর মিক্স থাকবে এরকম? না এমসিকিউ এবার দেইনি কোনো কিছু, এবার ম্যাথ দিছি। ওকে স্যার। হ্যাঁ, কোন ম্যাথে প্রবলেম ছিল? স্যার লাস্টে এটা স্যার, এটা লাস্টেরটা স্যার, লাস্ট এটা এর আগেরটা এটা না স্যার, আরো আগে ছিল। স্যার ওই যে ফার্স্টে যেটা দেখাইছেন ওইটা আমার আরো স্যার আগে ছিল একটা। ক্লোজ সিস্টেমের গুলায়। ইয়েস স্যার। হ্যাঁ। স্যার এটা স্যার না তারপরে স্যার পরেরটা। এটা আই মিন স্যার 22 নম্বর স্লাইড স্যার। 22 নম্বর স্লাইড স্যার। এটা ইয়েস স্যার। হ্যাঁ, বলো কি সমস্যা হয়েছে? স্যার থিওরি গুলো একটু বলবেন, মানে কোনটার থিওরি কোনটা স্যার? কিভাবে বের করতে হবে এগুলো একটু বুঝতেছিলাম না। ও আচ্ছা, কোশ্চেন কি বলা আছে? ফ্রিকশনলেস সিলিন্ডার piston device contains 150 liter of oxygen at 100 kilopascal, 25 degrees Celsius. The air is now compressed in polytropic process until its pressure becomes 7-fold of its initial value and temperature of 200 degrees Celsius. Determine the polytropic exponent N, work done by the air, the change in internal energy, the change in enthalpy, the heat interaction বা চেঞ্জ হিট ট্রান্সফার আর কি। হ্যাঁ, কি হয়েছে এখানে? স্যার এনটা কিভাবে বের করব আমরা? এনটা কিভাবে বের করবা? পি এর ভ্যালু জানো? P1 V1 জানো? পিআরটি দিয়ে স্যার এটা এনটা পিআরটি দিয়ে বের করতে পারো, পিআর ভি দিয়েও তো বের করতে পারো। ইকুয়াল এনআরটি স্যার ভি দিয়ে কিভাবে আসবে স্যার? ভি তো একটা ফিক্সড স্যার। কই একটা ফিক্সড? স্যার আমাদের P1 V1 জানা থাকলে স্যার P2 150 লিটারই তো স্যার, আর তো নাই। কেন? আচ্ছা সরি ভুল বলছি। এখানে পি আছে না, পি দিয়ে করো। জি স্যার পিআরটি দিয়ে স্যার। পিআরটি দিয়ে করো, আবার পিটি থেকে ভি এর যে রিলেশন সেখান থেকে আবার বের করতে পারো ভি। আচ্ছা স্যার। স্যার 2 নাম্বারটা স্যার? স্যার কি মানে স্যার বুঝিনি এখনো স্যার। পিভিটি দিয়ে রিলেশন জানো না? স্যার PV = MRT এটা। এই যে এই ইকুয়েশন জানো? ইয়েস স্যার। এটা জানো, এটা জানো, তারপরে কি পিভি MRT বা এনআরটি, ইয়েস স্যার। এটা জানো, এগুলো ইউজ করো। স্যার ওইটা স্যার এখানে স্যার ওয়ার্ক ডান স্যার কি ওই যে মানে স্যার 19 নাম্বার স্লাইডের ওইটা দিয়ে স্যার? এখানে ওয়ার্ক ডান তো বের করবো কি হবে? ওই যে ইয়ে দিয়ে, যেহেতু পলিট্রপিক প্রসেস, তো পলিট্রপিক প্রসেসের ওয়ার্ক ডান যেভাবে বের করি আমরা। স্যার Q = U2 - U1 প্লাস ওয়ার্ক ডান এরকম। কোনটা এটা? ইন্টিগ্রেশন করে ওটা না? এখান থেকে বের করতে পারো। বা তুমি কি জানো U2 - U1 এর ভ্যালু কত? না স্যার। তুমি তো এটা জানো, MCVT2 - T1 জানো না? ইয়েস স্যার। ওভাবে বের করবা। তারপর দেখো যে P1 V1 এর জায়গায় MR T1 - T2 দেয়া আছে, এটা দিয়েও বের করতে পারো। সবগুলো তো দেয়া আছে যে। স্যার ওটাই তো ওয়ার্ক, তাই না? হ্যাঁ স্যার লাস্টের দুইটা একটু বলুন স্যার। লাস্টের প্রথম দুইটা টার্মটা দ্য চেঞ্জ ইন এনথালপি। এনথালপি বের করতে কি লাগে? সিপির জায়গায় লেখা হচ্ছে কি সিপি, তাই না? সিপি এর ভ্যালুটা দেয়া নাই। সিপির ভ্যালুকে বের করা যায় না?
যায় স্যার। সিপি বাই সিভি ইকুয়ালস টু আর। সিপি বাই সিভি ইকুয়ালস টু আর। স্যার না তো স্যার, কে না স্যার? কে না, বেসিক্যালি হচ্ছে সিপি বাই সিভি ইকুয়ালস টু কি, এন না, গামা না, পিভি টু দি পাওয়ার এন যেটা ছিল। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু হচ্ছে কি আর, আর সিপি বাই সিভি ইকুয়ালস টু কি এন না, পলিটোপিক এক্সপোনেন্ট যেটা হবে। জি স্যার। সিপি বাই সিভি ইকুয়াল টু এন। হ্যাঁ, আচ্ছা স্যার স্যার সিপি স্যার তখন সিপি বাই সিভি এর ক্ষেত্রে স্যার ওয়ার্ক ডান বাই এয়ার, এটা কি স্যার 19 নাম্বার স্লাইডের ওইটা দিয়ে ইকুয়েশন দিয়ে স্যার ওয়ার্ক, এই যে এমসিভি টি2 বাই টি1। এটা কি ওয়ার্কের ইকুয়েশন? স্যার এই যে সাইডেরটা স্যার, ডাব্লিউ Work এর ইকুয়ালস equation টু তো যেটা এটা। লিখছেন স্যার, ওয়ার্কের ইকুয়েশন তো এইটা, নিচেরটা কি স্যার? এখান থেকে এটা লেখা যায়। মানে ওইটাই স্যার, রাইট সাইডেরটা তো লিখতে হ্যাঁ, পারি হ্যাঁ, স্যার, হ্যাঁ, ওয়ার্ক হ্যাঁ, ইজ ইকুয়ালস টু, লিখতে পারো। ওইখান থেকে ওয়ার্ক ডান বাই দ্য এয়ার আসবে। হুম। আর কোনটা? স্যার এই যে স্যার লাস্টের দুইটা মানে স্যার সূত্রগুলো একটু বলে দেন স্যার, কোথায়? চেঞ্জ ইন কোনটা এনথালপি, এনথালপি বের করতে কি লাগে? সিপি টি2 মাইনাস টি1, ঠিক আছে? তো তোমার সিপির ভ্যালু বের করতে হবে, তো সিপির ভ্যালু বের করবা, দেন হচ্ছে কি এনথালপি ইজ ইকুয়ালস টু সিপি টি2 বাই টি1। স্যার এটা কই দেওয়া আছে স্যার? মানে এটা কইছে আছে, পড়ো নাই? স্যার পড়ছি তো স্যার, পাই নাই তো স্যার। পাও নাই? এটা কি? মানে স্যার এখানে তো স্যার মানে এটা ইউ কি? ইজ ইকুয়ালস এটা টু কি? স্যার, এটা তো চেঞ্জ না স্যার, মানে কি এনথালপি চেঞ্জ? পরিবর্তন নাকি? H2 মাইনাস H1 তো তোমাকে কি বের টোটালটা করতে তো, বলছে? আচ্ছা আচ্ছা। স্যার আমরা বই দিয়ে Sorry, যখন sir. পড়ি কোন চ্যাপ্টার গুলো এটা আর কি মানে একটু সমস্যা আর স্যার হয়? লাস্ট ওয়ানটা একটু স্যার, মানে হিট এটা ইন্টারঅ্যাকশন 19 নাম্বার স্লাইড। মানে স্যার কিউ স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বই যেটা আছে, সেনজেলের বই আছে, পিকেনাগের বই আছে, ওইসব বই হচ্ছে থার্মোডাইনামিক্স এর বই। ওখানে তুমি ডিরেক্টলি পাবা। আমি যে টপিক অনুসারে পড়াচ্ছি, যে ওয়ার্ক এন্ড হিট একটা আলাদা চ্যাপ্টারই আছে, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স আলাদা চ্যাপ্টার আছে। স্যার এটা কি আমরা আপনার যে সফট কপি কুর্মি আছে স্যার আপনার বইটা কাছে? পড়ি স্যার। সফট কপি থাকলে দিতে পারো না তো, এগুলো তো পাইরেটেড কপি। ও আচ্ছা আচ্ছা। মানে স্যার স্যার আমরা কই পাবো স্যার? ওইখানে তো অনেক মানে নেটে পাবা, এগুলো তো নেটে অগোছালো ভাবে দেয়া থাকে, আর স্যার কোন ম্যাথ গুলো প্র্যাকটিস করব এটা আর কি। থিওরি ভালোভাবে বুঝো, ঠিক আছে? থিওরি ভালোভাবে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলেই হবে। তোমার কিন্তু এখানে এমন না, জিনিসটা তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, যে আমাদের ইউনিভার্সিটির আগে, আচ্ছা অনেক সময় চলে গেছে, আমার ক্লাস আছে, ঠিক আছে? তো দেখা হবে পরে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও ক্লাস নেই তো, সবাইকে দিয়ে দেন স্যার। অ্যাবসেন্ট কি বলে 42 জন প্রেজেন্ট, 8 জন অ্যাবসেন্ট, 8 জনের উপরে অ্যাবসেন্ট। আচ্ছা ঠিক আছে, যাও দিয়ে দিব না, সময় নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার।